বলো। দেখো, তোমরা 12-এ উঠেছো, তারপরে কিন্তু আমরা কোনো ক্লাস করতে পারিনি এই করোনা আবহে। ফলে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোমাদের যাতে ভালো হয়, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, এই জন্য অনলাইনে ক্লাস নিতে বলেছেন। আমরা চেষ্টা করছি, যতটুকু পারা যায় আমরা শেষ করব। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের প্রথম ক্লাস। আজকে যে বিষয়টা তোমাদেরকে নিয়ে পড়াবো, যে টপিক্সটার উপরে ভূগাঠনিক প্রক্রিয়া। ভূগাঠনিক প্রক্রিয়ার অনেক বড় চ্যাপ্টার, তোমাদের একটা পার্ট আমরা আজকে পড়াবো, একটা অংশ। সেই অংশের মধ্যে ভূগাঠনিক প্রক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে সমস্ত শক্তি পৃথিবীর ভূগঠনকে তৈরি করছে, তখন তাকে বলছে ভূগাঠনিক প্রক্রিয়া। এই ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, একটা অন্তর্জাত প্রক্রিয়া। আমরা আজকে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ পৃথিবীর বাইরের যে শক্তি দ্বারা যে পৃথিবীর পৃষ্ঠে পরিবর্তন সাধন করছে, হ্যাঁ, সেই প্রক্রিয়াকে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। অবরোহণ ও আরোহণ। আরোহণ কাকে বলে? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্পর্ক কি? ভৌমজল কাকে বলে? আবহিক জল কাকে বলে? সহজাত জল কাকে বলে? উৎসন্ন জল কাকে বলে? ভৌম জলের নিয়ন্ত্রকগুলি কি কি? ভৌম জল স্তর সম্পর্কে যা জানো বলো। এই বিষয়গুলোর উপর আলোচনা করব। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা পৃথিবীর উপরিভাগের সমস্ত জিনিস ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চতাটা কমিয়ে দিচ্ছে, তখন তাকে বলছে, বা সেই প্রক্রিয়াকে বলছে অবরোহণ প্রক্রিয়া। কি বললাম? যে বহির্জাত প্রক্রিয়ায় বা প্রাকৃতিক শক্তির দ্বারা পৃথিবীর উপরিভাগের উচ্চতা কমিয়ে দিচ্ছে, সেই প্রক্রিয়াকে বলছে অবরোহণ প্রক্রিয়া। আর আরোহণ প্রক্রিয়া কাকে বলে? অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট সমস্ত শিলাচূর্ণ পলিবালি, এগুলো যখন অন্য জায়গায় গিয়ে পরিবাহিত হচ্ছে, হয়ে সঞ্চিত হচ্ছে, নিচু স্থান ভরাট হয়ে সঞ্চিত হয়ে উঁচু হচ্ছে, তখন তাকে বলছে আহরণ প্রক্রিয়া। তাহলে কি বললাম? আহরণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া দ্বারা সৃষ্ট শিলাচূর্ণ পলিবালি, এগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত হয়ে কোনো নিচু স্থানে জমাট বেঁধে উঁচু হচ্ছে, তখন তাকে বলছে আহরণ প্রক্রিয়া। পরে কোশ্চেন কি? অবরোহণ ও আহরণ প্রক্রিয়া সম্পর্কে কি সম্পর্ক এদের মধ্যে? অবরোহণ ও আহরণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক খুব গভীর, অর্থাৎ একটা প্রক্রিয়া না সৃষ্টি হলে আর একটা প্রক্রিয়া হবে না। যেমন অবরোহণ প্রক্রিয়ায় সমস্ত শিলাচূর্ণকে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে উচ্চতাটা কমিয়ে দিচ্ছে, সেই শিলাচূর্ণগুলো কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবাহিত হয়ে গিয়ে কোনো নিচু স্থান ভরাটে উঁচু হচ্ছে। তাহলে অবরোহণ না হলে আহরণ প্রক্রিয়া হবে না, তাই এদের সম্পর্ক গভীর। পরে কোশ্চেন হচ্ছে ভৌমজল কাকে বলে? ভূ অভ্যন্তরে কিংবা মৃত্তিকা, রেগোলিথ বা শিলারন্ধ্রে যেই জল সঞ্চিত আছে তাকে বলছে ভৌমজল। ভৌমজল কাকে বলছে? ভূ অভ্যন্তর কিংবা মৃত্তিকা, রেগুলিথ বা শিলারন্ধ্রে যে জল সঞ্চিত আছে তাকে বলছে ভৌমজল। আবহিক জল বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে যখন বৃষ্টি, তুষার প্রভৃতি রূপে পতিত হয়ে ভূ অভ্যন্তরে সঞ্চিত হয়, তখন তাকে বলছে আবহিক জল। তাহলে আবহিক জল কাকে বলছে? বায়ুমণ্ডলে জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে বৃষ্টিপাত, তুষারপাত রূপে পতিত হয়ে ভূ অভ্যন্তরে সঞ্চিত হয়, তখন তাকে বলছে আবহিক জল।
সহজাত জল কাকে বলে? জলে নিমজ্জিত পলি সঞ্চিত হওয়ার সময় পাললিক শিলা স্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় তখন তাকে বলছে সহজাত জল। সহজাত জল কাকে বলছে? পলি সঞ্চিত হওয়ার সময় পাললিক শিলা স্তরে যে জল সঞ্চিত হয় তাকে বলছে সহজাত জল। পরেই প্রশ্ন হচ্ছে উৎসন্ন জল কাকে বলে? অগ্নুৎগমের সময় এবং শিলা ফাটলের মধ্যে অগ্নুৎপাতের সময় উত্তপ্ত গলিত ম্যাগমার সাথে যে জল বেরিয়ে জলীয় বাষ্প বেরিয়ে যায় ঘনীভূত হয়ে জলে পরিণত হয় তখন তাকে বলছে উৎসন্ধ জল। তাহলে কি বললাম উৎসন্ধ জল কাকে বলে? অগ্নুৎগমের সময় এবং শিলা ফাটলের মধ্যে অগ্নুৎপাতের উত্তপ্ত গলিত পদার্থের সাথে বেরিয়ে এসে জলীয় বাষ্প বেরিয়ে এসে ঘনীভূত হয়ে যে জলের সৃষ্টি করে তাকে বলছে উৎসন্ধ জল। এই উৎসন্ধ জলের সাথে অনেক খনিজ পদার্থ থাকার জন্য মিশ্রিত থাকার জন্য এটাকে বলছে ম্যাগমাটিক জল। তাহলে এই উৎসন্ধ জলের সাথে কি থাকে? অনেক খনিজ পদার্থ, তাই উৎসন্ধ জল বলছে ম্যাগমাটিক জল। এই উৎসন্ধ জল যদি অনেক গভীরে সৃষ্টি হয় বা সঞ্চয় হয় তখন তাকে বলছে প্লুটোনিক জল। আর খুব কাছাকাছি ভূপৃষ্ঠের কাছাকাছি সৃষ্টি হলে তাকে বলছে ভলক্যানিক জল। যেহেতু পৃথিবীর জন্মলগ্নে ম্যাগমার গহ্বরের ম্যাগমার সাথে এই জল সঞ্চিত হয়েছিল তাই এটাকে বলছে প্রাথমিক জল। আবার এই জলটাকে প্রাথমিক জল বলা হয় কারণ যে পৃথিবী সৃষ্টির সময় ম্যাগমা গহ্বরের মধ্যে ম্যাগমার সাথে জল সঞ্চিত ছিল তাই তাকে বলছে কি প্রাথমিক জল। পরের কোশ্চেন হচ্ছে ভৌম জলের নিয়ন্ত্রক। ভৌম জল কাকে বলে বলা হচ্ছে? তাহলে এই জলটা কি কি বিষয়ের উপর নিয়ন্ত্রণ করে থাকে? এই জলটা কি কি বিষয়ের উপর নিয়ন্ত্রণ থাকে? যে কতগুলি প্রাকৃতিক বিষয়ের অবস্থা ভৌম জলকে সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে তাকে বলছে ভৌম জলের নিয়ন্ত্রক। তাহলে যে প্রাকৃতিক বিষয়গুলি ভৌম জলকে নিয়ন্ত্রণ করে সেগুলো কি কি? এক, বৃষ্টিপাত বা তুষারপাতের পরিমাণ। বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ। ভৌমজলের প্রধান উৎস হলো বৃষ্টিপাত ও তুষারপাত। বৃষ্টিপাত যে অঞ্চলে বৃষ্টিপাত বেশি বা তুষারপাত বেশি সেখানে ভৌমজলের সঞ্চয় বেশি, আর যেখানে বৃষ্টিপাত বা তুষারপাত হয় না সেখানে ভৌমজল সঞ্চয় হয় না। 2 নাম্বার ভূমির ঢাল। ভূমির ঢাল অনুসারে ভৌমজলের সঞ্চয় বাড়ে। কি বললাম? যে ভূমির ঢাল অনুসারে ভৌমজলের সঞ্চয় বাড়ে এবং কমে। ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে বৃষ্টির জল বা তুষার গলার জল প্রবাহিত হয়ে নিচে চলে যায়, আর ভূমির ঢাল যদি কম হয় তাহলে সেই জায়গায় সেই অঞ্চলে কি হয় জলটা মৃত্তিকা স্তরে সঞ্চিত হয়। তাহলে ভৌমজলের নিয়ন্ত্রণ করে থাকে। প্রবেশ 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর। প্রবেশ্য স্তরের শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর না থাকে তাহলে যে বৃষ্টির জল বা তুষারপাত জল যে মৃত্তিকার রন্ধ্রের মধ্যে চলে যাচ্ছে সেটা যদি প্রবাহ পথ মহা বন্ধ হয় তাহলে ভৌমজলের সঞ্চয় ভান্ডার গড়ে ওঠে না। তাই খুবই প্রয়োজন প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। 4 নাম্বার হচ্ছে বাষ্পীভবন। অর্থাৎ যে অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি সেখানে জল থেকে জলীয় বাষ্প বেশি বাষ্পীভূত হয় ফলে জল সঞ্চিত হতে পারে না। যেখানে বাষ্পীভবনের পরিমাণ কম সেখানে জল সঞ্চয় ও ভৌমজল সঞ্চয় হতে পারে। তাহলে এই বিষয়গুলো ভৌমজলকে নিয়ন্ত্রণ করে। পরের কোশ্চেন হচ্ছে ভৌম জলস্তর সম্পর্কে আলোচনা করো। বলছে ভূ অভ্যন্তরে জল ও বায়ুর অবস্থান সঞ্চালনের ভিত্তিতে ভৌমজল সঞ্চয়কে 2টি ভাগে ভাগ করা যায়। ভৌমজলের সঞ্চয় এবং সঞ্চালনকে 2টো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অসম্পৃক্ত স্তর আর হচ্ছে সম্পৃক্ত স্তর বা ফ্রেটিক স্তর। এই অসম্পৃক্ত স্তর কাকে বলে? এই স্তরটা হচ্ছে ভূপৃষ্ঠে খুব কাছাকাছি উপরিভাগে, এখানে জল সঞ্চয় থাকে না, শুষ্ক থাকে। এই স্তরকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্দ্র মৃত্তিকা স্তর, 2 নম্বর মধ্যবর্তী স্তর, 3 নম্বর হচ্ছে কৌশিক স্তর। আর্দ্র স্তর, আর্দ্র মৃত্তিকা স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায় যেখানে উদ্ভিদ নিজের মূল দ্বারা জল সংগ্রহ করে সেই স্তরকে বলছে আর্দ্র মৃত্তিকা স্তর। যেমন এটা ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গা আছে, এই স্তর থেকেই উদ্ভিদের মূল বা শিকড় নিজের প্রয়োজনে
জল সংগ্রহ করে থাকে। এটাকে আবার ভাদস্তরও বলা হয়। এই বৃত্তীয় স্তরকে আবার ভাদস্তরও বলা হয়। কৌশিক স্তর, অসম্পৃক্ত স্তরের সবচেয়ে নিচে যে স্তর তাকে বলছে কৌশিক স্তর। হ্যাঁ, এখানে ঊর্ধ্বমুখী চলন বা কৌশিক উত্থান ঘটে বলে এটাকে বলছে। ঊর্ধ্বমুখী চলনটা উপরে, এখানে এই স্তর থেকে উপর দিকে জলটা এই উপরের দিকে উঠে যায়, তাই এটাকে বলছে কৌশিক স্তর। মধ্যবর্তী স্তর, আর্দ্র মৃত্তিকা স্তর এবং কৌশিক স্তরের মধ্যবর্তী যে জায়গায় যে স্তরটা আছে তাকে বলছে মধ্যবর্তী স্তর। 2 নাম্বার হচ্ছে সম্পৃক্ত স্তর। ভূ অভ্যন্তরে এই স্তরে সবসময় জল পাওয়া যায়। এই জলের অবস্থান অনুসারে এই স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সবিরাম সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। সবিরাম সম্পৃক্ত স্তর কাকে বলে? কেবলমাত্র বর্ষাকালে জলটা পাওয়া যায়। বর্ষাকালে জলটা পেলে কি হচ্ছে, বর্ষার সময় বৃষ্টির জল নিচের দিকে প্রবাহিত হচ্ছে, সেই জল কি ভৌমজলের সাথে মিশে গিয়ে জলের উচ্চতাটা স্তরটা উঠে যাচ্ছে, তাই এই বর্ষাকালে এই স্তরে জলটা পাওয়া যায়। আর তার নিচে হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর, অর্থাৎ এই স্তরে সারা বছর জলটা পাওয়া যায়, তাই এটাকে বলছে স্থায়ী সম্পৃক্ত স্তর। তাহলে এখানে এই ছবিটা এঁকে ভালো করে তোমরা এই কোশ্চেনটা এই বিষয়গুলো তোমরা তৈরি করবে নোটসে। আমরা স্কুল খুলে তোমাদের নোটস গুলো দেখে নেব, ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে। এইগুলো আজকের ক্লাস শেষ করছি।